পশ্চিম মেদিনীপুরের ডুমুরিয়া গ্রামে আজ সাজো সাজো রব। কারণ বহু বছর পর এই গ্রামের বর্ধিষ্ণু পরিবার মজুমদাররা গ্রামের মাটিতে পা রেখেছে। আর শুধু তাই নয়, মজুমদার বাড়ির ছোট ছেলের বৌভাতের অনুষ্ঠান হবে এই গ্রামে। এখন ওই কী সব ডেস্টিনেশন বিয়ে হয় না, তা শহুরে বরকনের ইচ্ছে হয়েছে গ্রামের বাড়িতে গিয়ে অনুষ্ঠান করার। আর সেই উপলক্ষে গ্রামে একেবারে সাজো সাজো রব পড়ে গেছে। হঠাৎ করেই আকাশ একেবারে ঘন কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণ পরে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃদ্ধ হারাধন কাকা ছাতা মাথায় হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। নিবারণ গিয়ে খুড়োকে বললে, কি খুড়ো, কোথায় যাচ্ছ? এই মজুমদার বাড়িতে যাচ্ছি একবার, গিন্নিমা ডেকে পাঠিয়েছে। ও আচ্ছা খুড়ো, এই মজুমদাররা এতদিন গ্রামে আসেনি কেন? ওদের এত বড় বাড়ি, জমি জায়গা। সে অনেক কথা বুঝলি, আর বাবার মুখে শুনেছিলুম ওদের অবস্থা আগে এত ভালো ছিল না, বরং বেশ গরিবই ছিল। ওদের এক পূর্বপুরুষ নিকুঞ্জ মজুমদার পাশের গ্রামের উমাচরণ বিশ্বাসের একমাত্র মেয়েকে বিয়ে করেছিল। উমাচরণ বাবু খুব ধনী ছিলেন, কিন্তু তার মেয়ে সুলোচনার একটি খুঁত ছিল। মেয়েটি ছিল জন্মগতভাবে খোঁড়া, আর তাই পাল্টি ঘর না পেয়ে উমাচরণ বাবু সুদর্শন নিকুঞ্জের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেন। আর তারপর উমাচরণ বাবুই তো জামাইকে জমি জায়গা কিনে ঘর দোর সব বানিয়ে দিয়েছিলেন, আর মেয়েকে তো একেবারে গয়নায় মুড়িয়ে দিয়েছিলেন। তবে 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 সে বিয়ে সুখের হয়নি শুনেছি। আর বিয়ের কিছুদিন পরেই নিকুঞ্জ মজুমদার শহরে চলে যায়, আর কোনোদিনও আসে না। আচ্ছা কাকা, আমি এখন চলি গো। হ্যাঁ, আমাকে একবার ওই জমিতে ফসল দেখতে যেতে হবে। আচ্ছা বাবা। আজ রাতে মজুমদার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। গ্রামের মানুষ এমন সাজসজ্জা, খাওয়া দাওয়া আগে কখনো দেখেনি। বেশ রাত হয়েছে, নিমন্ত্রিতরাও যে যার বাড়ি ফিরে গেছে। আত্মীয় স্বজনরা নতুন বউকে দিয়ে নিয়ম পালন করিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। নতুন বউ অপেক্ষা করছে নতুন বরের জন্য। এমন সময় দরজা খুলে রোমান্টিকভাবে প্রবেশ করল বর। এ কি, নতুন বউ কোথায় গেল? হঠাৎ চোখ পড়ল দক্ষিণের জানালার দিকে। চুল এলো করে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে নতুন বউ শিপ্রা। বর মানে প্রিয়াংশু আস্তে আস্তে পা টিপে টিপে শিপ্রার পিঠে হাত রাখে। হঠাৎ শিপ্রা ঘুরে দাঁড়াতেই প্রিয়াংশু ভয়ে আতঙ্কে কয়েক পা পিছিয়ে যায়। কি দেখছে সে? শিপ্রার চোখ দুটো কেমন হিংস্র, ঘোলাটে, মুখে ঘাড়ে এগুলো কিসের দাগ? কি করে হলো? ভয়ে তার কথা আটকে গেছে, চিৎকার করতেও পারছে না। পাগুলো যেন কেউ আটকে দিয়েছে মেঝের সাথে। কিছুক্ষণ পরে হঠাৎ শিপ্রা জোরে হেসে ওঠে। সে এতক্ষণ মজা করছিল। উফ, কি যে করো না তুমি! প্রিয়াংশু হাঁপ ছেড়ে বাঁচল, তবে মৃদু অভিমানও করল শিপ্রার উপর। যাই হোক, সেদিনের রাতটা তো ভালোই ভালোই কেটে গেল। পরদিনও আত্মীয় স্বজন প্রতিবেশীদের নিয়ে সারাটা দিন হই হই করে কেটে গেল। সন্ধেবেলা শিপ্রা সবার জন্য নিজের হাতে চা বানাতে গেল। শিপ্রার দেরি দেখে প্রিয়াংশুর মা বনলতা দেবী দেখতে গেলেন।
কিন্তু রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে তিনি আঁতকে উঠলেন। এ কি বৌমা, তোমার পায়ে কি হলো? তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? কই না তো মা, এই তো আমি একদম ঠিক আছি। ও, বনলতা দেবী নিজের মনেই বললেন, হে কি, আমি এত কি ভুল দেখলাম? কি জানি বাবা, কি যে হচ্ছে এ বাড়িতে। আরো 2 দিন এ বাড়িতে কাটিয়ে সপরিবারে শহরে ফিরে যাবে প্রিয়াংশুরা। আজ বড় একটা পাঁঠা কাটা হয়েছে বাড়িতে। বনলতা দেবী কাজের মেয়েকে সব বুঝিয়ে দিয়ে স্নানে চলে যান। কিছুক্ষণ পর মিনতির চিৎকারে হুড়মুড় করে স্নান না সেরেই বেরিয়ে আসতে হয় তাকে। ও বৌদি, বৌদি, আমি এখানে কাজ করতে পারবো নি গো, আমি এখানে কাজ করতে পারবো নি। কেন, কি হয়েছে কি শুনিয়া? ভূত, ভূত আছে, তোমাদের বাড়িতে ভূত আছে গো। আরে কি আবল তাবল বলছিস শুনি? এই দিনের বেলাতে তুই ভূত দেখছিস? হ্যাঁ হ্যাঁ গো, আমাদের ওই নতুন বৌদিমণিকে মনে হয় ভূতে ধরেছে গো। আমি সত্যি বলছি গো, সত্যি বলছি, আমি নতুন বৌদির ঠোঁটে রক্তের দাগ দেখেছি। হো, এই কথা। আমি বলি কি না কি, আরে মেয়েটা একটু মজা করতে ভালোবাসে বুঝলি, তোকে ভয় দেখানোর জন্যই হয়তো মজা করেছে। এই যা তো, যা কাজে যা। আমি স্নানে যাচ্ছি, এক্ষুনি স্নানটা সেরেই আমি চলে আসছি। যা তুই কাজে যা। কাল চলে যাবে প্রিয়াংশুরা, তাই আজ রাতে প্রিয়াংশু ও শিপ্রা ছাদে বসে চাঁদের আলো মেখে গল্প করছে। আবার কবে আসা হবে কে জানে। ওরা গল্প করতে করতে কখন ছাদের একেবারে কিনারে এসে পড়েছে খেয়াল নেই। এখান থেকে পুকুরের জলটা কেমন চাঁদের আলোয় ঝিকমিক করছে। হঠাৎ একটা ফোঁস ফোঁস শব্দে প্রিয়াংশু মুখ ঘুরিয়ে দেখে, কিরে কেমন লাগছে এবার বলে একটা ঠান্ডা শীতল হাত সাঁড়াশির মতো চেপে ধরে প্রিয়াংশুর গলাটা। শিপ্রা, শিপ্রা, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। আবার মজা করছো? হ্যাঁ, কে শিপ্রা? আমি শিপ্রা নই। হঠাৎ ছাদের দরজায় একটা আঘাত হয়। প্রিয়, প্রিয়, বৌমা, বৌমা, নিচে এসো, খাবার দেওয়া হয়েছে। শিপ্রা আবার স্বাভাবিকভাবেই নিচে নেমে এসে খেতে বসে। খাওয়ার পর বনলতা দেবী একটা প্রস্তাব দেন, চলো একটু রাতের পাড়াগা ঘুরে আসি। আবার কবে আসা হবে কে জানে। শিপ্রা একটু যেন বিরক্ত হলো, তবে মুখে কিছু বলল না। ওদের সঙ্গে আরেকটি মানুষও সঙ্গ নিল, সে হলো হারাধন খুড়ো, যার সাথে পরামর্শ করে ওরা এখন কিঙ্কর তান্ত্রিকের আঁকড়ায় যাবে। আঁকড়ার কাছাকাছি আসতেই শিপ্রা কেমন চঞ্চল হয়ে উঠল। ও আর কিছুতেই এগোতে চাইছে না, কিন্তু সবার জোরাজুরিতে যেতে বাধ্য হল। কিঙ্কর তান্ত্রিক প্রস্তুত হয়েছিলেন। ওরা যেতেই, আসুন আসুন মা জননীরা, আসুন, আইসো বাবা জীবন, এসো। ওরে কালী, অতিথিদের জন্য গরম চা নিয়ে আয়। কিছুক্ষণ পরেই কালী চা নিয়ে এলো সবার জন্য। শিপ্রার কাপে 1 কাপ তাজা রক্ত। সেটা দেখেই ওর চোখ খুশিতে নেচে উঠল। সবাই ভেতরে আঁতকে উঠলেও স্বাভাবিক দেখালো নিজেদের। একমাত্র প্রিয়াংশু কিছু বলতে যাচ্ছিল, তবে ওর মা ইশারায় থামিয়ে দিল। কিঙ্করতান্ত্রিক চোখের ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বললেন। এবার শিপ্রা কেমন উসখুস করতে লাগলো। সে বুঝল কিছু একটা ঘটতে চলেছে। সে দৌড়ে ঘর থেকে বেরোতে গেল।
কিন্তু কিঙ্কর তান্ত্রিক তাকে আটকে দিলেন। এ কি, আমাকে আপনি আটকাচ্ছেন কেন? আমাকে যেতে দিন। যাবে বই কি মা, যাবে বই কি, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? আমার সাথে কি কথা? কে তুই? আমি আমি শিপ্রা। না, তুই শিপ্রা নোস, সত্যি কথা বল। আমি শিপ্রা না। তুই যখন বুঝে ফেলেছিস তবে শোন, আমি শিপ্রা নই, আমি আমি সুলোচনা। তুই কেন এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? কেন কষ্ট দিচ্ছি? কেন? ওরা আমাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছিল, ওরা যেভাবে আমার বাবার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিল, আমি ওদের সেই রকম কষ্ট দিয়ে মারব। কে কে কষ্ট দিয়েছিল তোকে? কে? নিকুঞ্জ মজুমদার, আমার স্বামী। আজ থেকে প্রায় 60 বছর আগে সম্পত্তির লোভে আমাকে বিয়ে করে নিকুঞ্জ মজুমদার। কিন্তু বিয়ের পরই সে আসল রূপ দেখাতে শুরু করে। বিয়ের দিন 15 পরই একদিন সন্ধেবেলা পুকুর ঘাটে দেখি। আরে পদ্ম, আরে রাগ করছো কেন? হ্যাঁ, রাগ করছো কেন? আরে ওই খোঁড়া মেয়েটাকে আমি কেন বিয়ে করেছি তুমি তো জানো। এই যে আজ এত সম্পত্তি, বাড়ি ঘর, এসবই তো তোমার হবে। কটা দিন সবুর করো লক্ষ্মীটি। কি 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 বললে তুমি? তুমি আমার সাথে, আমার বাবার সাথে এত বড় প্রতারণা করেছো? তুমি 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 কি তুমি এখানে? হ্যাঁ, আমি সব শুনেছি। আমি এক্ষুনি আমার বাবাকে সব জানিয়ে দেব। আরে শোনো। কি শুনতে, কি শুনেছ? না, আমি ঠিকই শুনেছি। আচ্ছা বেশ, শুনেই যখন ফেলেছ, তবে আজই তোমার শেষ দিন। আমার গলা টিপে হত্যা করে ওই খিড়কি পুকুরে পুঁতে ফেলে শয়তান, আর রটিয়ে দেয় আমি পরপুরুষের হাত ধরে পালিয়েছি। আর ওদিকে আমার বাবা এই অপমান সহ্য করতে না পেরে আমার এতদিনের মান সম্মান সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। হে ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওগো ওগো শোনো, তুমি এত উতলা হইও না। হ্যাঁ, এত উতলা হইও না তুমি। তুমি একটু শান্ত হও। আর কি শান্ত হব গো? কি হলো তোমার? কি হলো? ও গো, কি হলো গো তোমার? ওরে বিশু, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দে। ডাক্তারবাবু, কেমন দেখলেন? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বোঠান, মনকে একটু শক্ত করুন। মেয়ের শোকটা আমার নিতে পারলো না। সব শেষ। না না, ওই পাষণ্ড লোকটার জন্য আমার বাবার প্রাণটাও শেষ হয়ে গেল। না না, আমি ছাড়বো না আমি ওদের কাউকে। মা গো, তোমার প্রাণ তো আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে তোমার বদনাম আমি ঘোচাবো, কথা দিলাম।
এই এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর তো কোনো দোষ নেই বলো। ওরাও তো অনেক স্বপ্ন ও আশা নিয়ে নতুন জীবন শুরু করেছে। ঠিক তুমি যেমন অনেক স্বপ্ন নিয়ে তোমার সংসার সাজাতে চেয়েছিলে, তোমার জীবনটা যেমন একটা খারাপ লোক ধ্বংস করে দিয়েছিল, তুমিও কি তেমন কারো স্বপ্ন ধ্বংসের কারণ হতে চাও? না, এইভাবে তো কখনো ভেবে দেখিনি আমি। বেশ, আমি চলে যাচ্ছি, তবে তোকে দায়িত্ব দিয়ে গেলাম আমার বদনাম ঘোচানোর। এই বলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় শিপ্রা। এবার সবাইকে ঘরে ডেকে সব কথা বলেন কিঙ্করতান্ত্রিক। তার কথা মতো পুকুরে জল শুকিয়ে সুলোচনার হাড়ের টুকরো বের করে আনা হয়। তারপর নিয়ম মেনে সুলোচনার সৎকার করে মজুমদার বাড়ির পাপের প্রায়শ্চিত্ত করে প্রিয়াংশু।